ত্রুটি নাকি অজুহাত এয়ার অ্যাম্বুলেন্স বিতর্কের রাজনৈতিক ভূমিকম্প। বিএনপি ক্ষমতায় গেলে এ নিয়ে নীতিমালার রিভিউ করা হবে, আমির খুসরু বলেছেন। আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ বললেন মুজিবুর রহমান মঞ্জু। আক্তার হোসেনের বক্তব্যকে সস্তা রাজনীতি বলল জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে নতুন বিস্ফোরণ। বেগম খালেদা জিয়া তার অবস্থাকে ঘিরে ছড়িয়ে পড়ছে গোপন হিসাব, অদ্ভুত ব্যাখ্যা আর অস্বাভাবিক নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই জন্ম নিচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, কি লুকানো হচ্ছে? রাজনীতিক অঙ্গনের অনেকে সরাসরি বলছেন, তারেক রহমানের সামনে গায়েবানা জানাজা ছাড়া আর কোনো পথ নেই। কারণ তার বক্তব্য আর বাস্তবতার মাঝে মিল নেই, বরং ফাঁকই ফাঁক। বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন, বিদেশে চিকিৎসা পাওয়া যায় রোগী হিসেবে, মৃত দেহ হিসেবে নয়। এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে হলে লাগে আঙুলের ছাপ, রেটিনা স্ক্যান, বায়োমেট্রিক ভেরিফিকেশন। তাহলে সমালোচকদের প্রশ্ন, যাকে মেডিকেলি মৃতের কাছাকাছি বলা হচ্ছে তার বায়োমেট্রিক নেওয়া হবে কিভাবে? এটা কি সত্যি চিকিৎসা নাকি ভিন্ন কোনো রাজনৈতিক মাস্টার প্ল্যান? বলল, কারিগরি ত্রুটি। কিন্তু তথ্য, এই প্রতিষ্ঠানের আছে 15টি এয়ার অ্যাম্বুলেন্স। একটা নষ্ট, বাকি 14 কোথায়? সমালোচকদের সরাসরি অভিযোগ, এটা ত্রুটি নয়, অজুহাত, সত্য আড়াল করার অদ্ভুত চেষ্টা। এরপর নতুন নাটক। টিম অন্য দেশ থেকে নতুন করে বিমান ভাড়া করবে। কেন? কিসের এত সময়ক্ষেপণ? এ প্রশ্নে দেশের জনগণ এখন উত্তাল। বলা হলো, দক্ষ চিকিৎসক টিম তৈরি, তারা নির্দেশ দিলেই লন্ডন যাত্রা। কিন্তু সমালোচকদের পাল্টা প্রশ্ন, যে মানুষ নিজের আশেপাশে কি হচ্ছে তা বোঝার মতো অবস্থায় নেই, তার এত দীর্ঘ ভ্রমণ, এটা কি চিকিৎসা নাকি রাজনৈতিক ক্যালকুলেশন? রাজনৈতিক বিশ্লেষকদের সতর্কবার্তা, দেশকে বিভ্রান্ত করে বরিশালের মিরগঞ্জে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের উপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছেন অভিযোগ করে এই ঘটনাকে ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। গত রোববার সন্ধ্যায় রাজধানীতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান এই দাবি জানান। এর আগে বিক্ষোভ মিছিলটি সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাব ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মিরগঞ্জ সেতুর নির্মাণ কাজ পাওয়া ঠিকাদারের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছে। গণমাধ্যমে এমন বক্তব্য দেওয়ায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের উপর চড়াও হন বিএনপির নেতাকর্মীরা। আজ দুপুর 12টার দিকে উপজেলার আড়িয়ালখা নদের উপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে। এ সময় এবি পার্টি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে অভিযোগ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক ভিন্নমত দমনে এই ধরনের সন্ত্রাসী হামলা শুধু বর্বরতাই নয়, মুক্ত রাজনৈতিক চর্চাকে নির্মূল করার অপচেষ্টা। বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে ফুয়াদের ওপর এই হামলা ও হেনস্থার অপচেষ্টা করেছে। এটি দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে। হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণতন্ত্রের ভাষা নয়, এটি ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিএনপিকে ফ্যাসিবাদী রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এবি পার্টি কোনো ধরনের ভয়ভীতি বা দমনপীড়নে পিছিয়ে যাবে না। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে। গণ অভ্যুত্থানের পর দেশবাসী হানাহানি, চাঁদাবাজি ও সন্ত্রাসের পুরনো রাজনীতি আর মেনে নেবে না। বিক্ষোভ মিছিলে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহাব মিনার, লেফটেন্যান্ট কর্নেল অবর দিদারুল আলম ও লেফটেন্যান্ট কর্নেল অবর হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, সানি আব্দুল হক, নাসরিন সুলতানা মিলু সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে হামলার নিন্দা জানিয়ে এবি পার্টির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলায় অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীদের পরিচয় তুলে ধরা হয়।
এতে বলা হয় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাজন শিকদার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আল আমিন, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস এবং কেদারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসানুজ্জামান খোকনের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে। ফুয়াদকে লাঞ্ছিত করার ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ। এদিকে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ এক বিবৃতিতে দলটির মুখপত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ফুয়াদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসেনানী। বিগত ফ্যাসিস্ট আমলে তার বিদ্রোহী ভূমিকা জাতিকে পথ দেখিয়েছে। জুলাইয়ের পরও সংস্কার, বিচার ও নির্বাচনে তার ভূমিকা ঈর্ষণীয়। তাকে লাঞ্ছিত করার ঘটনা উদ্বেগজনক। বিবৃতিতে আরও বলা হয়, এ হামলা আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। নির্বাচনের সময় রাজনৈতিক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য। সেই সমালোচনাকে কেন্দ্র করে যদি জাতীয় নেতাদের উপরে হামলা করা হয়, তাহলে আগামী নির্বাচন উৎসবমুখর হওয়ার আশা ধূলিসাৎ হয়ে যাবে। এই হামলার সঙ্গে স্থানীয় বিএনপির সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। জুলাইয়ের পর এই ধরনের নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে। সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে নীতিমালা পরিবর্তন করা হবে। সাবেক আওয়ামী লীগ বা বর্তমান সরকারের যেসব নীতিমালা মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী, সেগুলো আমরা অবশ্যই রিভিউ করব। গত রোববার ৭ ডিসেম্বর রাজধানীর হোটেল সারিনায় সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম সিটিজে আয়োজিত এনইআইআর বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ এবং নাগরিক উদ্বেগ বিষয়ক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যে পণ্য সবার দরকার সেটার দাম বেশি হতে হবে কেন? ৬৭,০০০ কোটি টাকা ডিজিটাল বাংলাদেশের জন্য বিনিয়োগ করেছে, তার ফল কি? উৎপাদনের নামে স্থানীয়ভাবে যারা মোবাইল ফোন অ্যাসেম্বল করে সুযোগ নিচ্ছে, তারা কতটুকু ভ্যালু অ্যাড করছে? যারা ইনভেস্টমেন্ট করে ব্যবসা করছে, তারা প্রতি বছর ভ্যালু অ্যাডিশন করছে কিনা সেগুলো দেখতে হবে। দুই পক্ষের ট্যাক্সের পরিমাণ সামঞ্জস্য আছে কিনা সেটা দেখতে হবে। কোনো পলিসি সুনির্দিষ্ট সিন্ডিকেটের জন্য তৈরি করা হলে সেই ব্যবসা দাঁড়াতে পারে না। এভাবে মনোপলি ব্যবসার সুযোগ দিলে তারা সকল ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করবে। তারা অ্যাসেম্বলিংয়ের নামে এমনিতেই ৫০% সুযোগ বেশি নিচ্ছে, সেখানে অন্য ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে একক নিয়ন্ত্রণ নিলে এর ফলাফল ভালো হবে না। গোলটেবিল বৈঠকে কিনোট উপস্থাপন করেন সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম সিটিজের সভাপতি ও দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, যে কোনো নীতিমালা করার ক্ষেত্রে সেটা রাষ্ট্র ও জনগণের লাভ হচ্ছে কিনা সেটা সবার আগে বিবেচনা করতে হবে। সেই নীতিমালা সামগ্রিক স্বার্থে নাকি সুনির্দিষ্ট সিন্ডিকেটকে সুযোগ দেওয়ার জন্য করা হচ্ছে সেটা দেখতে হবে। কারো পকেট ভারী করার জন্য নীতিমালা করা যাবে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, দেশে যেখানে কর্মসংস্থান নেই সেখানে এনইআইআর নীতিমালা করে যারা কর্মসংস্থান করেছে তাদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে গণতান্ত্রিক পদ্ধতি না মেনে একতরফা সিদ্ধান্ত আগে স্বৈরাচারী সরকারকেও হার মানাচ্ছে। শেখ হাসিনার মতো পলিসি করা বিপজ্জনক এবং অত্যন্ত দুঃখজনক। অভ্যুত্থানের সামনে দাঁড়িয়ে এই সরকারেরও শেখ হাসিনার মতো একতরফা নীতি মেনে নেওয়া যায় না। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দিয়েই পলিসি তৈরি করতে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টারের সেক্রেটারি ফয়সাল আলিম বলেন, এনইআইআর দরকার, তবে ৯টি প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার জন্য যেভাবে ন্যাক্কারজনক সুযোগ তৈরি করা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে যারা বিনিয়োগ করে ব্যবসা করছে, প্রোডাকশন বা অ্যাসেম্বলিং করছে বললেও তারা আসলে বিদেশ থেকে মোবাইল পার্ট করে খুলে এনে প্যাকেজিং করা হচ্ছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিনুল হাকিম বলেন, বর্তমান সরকার একতরফা নীতিমালা করতে গিয়ে দিশেহারা হয়ে গেছে। বিদেশি বিনিয়োগকে সুযোগ দেওয়ার জন্য দেশীয় ব্যবসা ধ্বংস করে দিচ্ছে। স্মার্টফোন পেনিট্রেশন না হলে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পাবে না। ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করতে চাইলে এখনই এনইআইআর নীতিমালা বাস্তবায়ন সঠিক সিদ্ধান্ত না। যারা দেশে মোবাইল ফোন অ্যাসেম্বলিং করার জন্য বিনিয়োগ করেছেন, তারা সময় নিয়েই বিনিয়োগ করেছেন। আরওআই কখন আসবে সেটা বিবেচনা করেই বিনিয়োগ করেছে। স্থানীয় বিনিয়োগকারীদের মেরে বিদেশি বিনিয়োগকারীদের তাড়াহুড়া করে এখনই বিনিয়োগের টাকা তুলে দিতে হবে কেন? বেসিসের সহায়ক কমিটির সাবেক চেয়ারম্যান রাফায়েল কবির বলেন, এনইআইআর নীতিমালা বাস্তবায়ন করার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে তা কোনোভাবেই যৌক্তিক না। এমন একটা জনগুরুত্বপূর্ণ নীতিমালা অনির্বাচিত সরকার তড়িঘড়ি করে বাস্তবায়ন করার প্রয়োজন দেখি না। সরকার বারবার বলছে জুয়া বা নীতিবর্জিত কন্টেন্ট বন্ধ করার জন্য এনইআইআর কার্যকর, কিন্তু জুয়া বা কোনো কন্টেন্ট বন্ধ করার সঙ্গে এনইআইআর এর কোনো সম্পর্ক নেই। সরকার এই বিষয়টি নিয়ে মিথ্যাচার করছে।
বাংলাদেশে মোবাইল ফোন অ্যাসেম্বলিং করার জন্য যাদের ট্যাক্স বেনিফিট দিচ্ছেন তারা আসলে কি করছে সেটা দেখা দরকার। তাদের ৩ বা ৫ বছরের টার্গেট দিতে হবে, স্থানীয় কর্মসংস্থান, মোবাইলের ছোট ছোট পার্টস স্থানীয়ভাবে প্রোডাকশন ইত্যাদি করার মাধ্যমে কিছু লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। তবেই তারা ট্যাক্সেশনের সুযোগ পাবে। ঢালাওভাবে তাদের ট্যাক্স বেনিফিট দেওয়া ঠিক হবে না। আর এনইআইআর চালু করতে চাইলে পর্যাপ্ত সময় নিয়ে অটোমেশনের মাধ্যমে করতে হবে। দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সাইম ফারুকী বলেন, হাতে সময় আছে আর মাত্র কয়েকদিন। এত অল্প সময়ের মধ্যে ৭-৮ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী রেজিস্ট্রেশন করা অসম্ভব। এনইআইআর বাস্তবায়ন করতে হলে সময় দিতে হবে। গণমাধ্যমে ৬ মাস ধরে প্রচারণা করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। তারপর সিদ্ধান্তে আসতে হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন বলেন, বিশ্বের সবচেয়ে দামি ফোন বিক্রি দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম 10টি দেশের মধ্যে রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি ট্যাক্সদাতা দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম 5টি দেশের মধ্যে রয়েছে। পুলিশ চাইলে যে কাউকে প্রযুক্তি ব্যবহার করে এখন গ্রেফতার করতে পারে। এজন্য এনইআইআর বা আইএমইআই নাম্বারের কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি যখন উন্নত দেশে যাবেন সেখানে আপনার মোবাইল ফোনের এনইআইআর রেজিস্ট্রেশন দরকার হয় না। সেখানকার স্থানীয় রেগুলেটর সেগুলো নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ করতে পারে, বন্ধ করতে পারে। সেখানে এমন একটি ভুল বার্তা দিয়ে বাংলাদেশে এনইআইআর বাস্তবায়নের আমি পক্ষ নই। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সরকার বলছে ট্যাক্স এবং সিকিউরিটির জন্য এনইআইআর বাস্তবায়ন জরুরি, কিন্তু এগুলো কি বিটিআরসির কাজ? এগুলো বাস্তবায়ন করার জন্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রয়েছে। তারা কেউই এনইআইআর নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। তাহলে বিটিআরসির এগুলো নিয়ে এত আগ্রহ কেন? বিগত আওয়ামী লীগ সরকার এনইআইআর এর উদ্যোগ নিয়েছিল। পলাতক আওয়ামী লীগের নেতার প্রতিষ্ঠান সিনেসিস আইটি এই প্রকল্প বাস্তবায়ন করছে কিভাবে? আগের ৩ বিটিআরসি চেয়ারম্যানের নামে মামলা হয়েছে, এবার জনস্বার্থ বিরোধী এনইআইআর নিয়ে বর্তমান বিটিআরসি চেয়ারম্যানের নামেও মামলা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এনইআইআর বাস্তবায়ন করতে হলে আগে অবশ্যই আমাদের সঙ্গে বসতে হবে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে নই, তবে আমরা এনইআইআর এর সংস্কার চাই, মুক্ত বাণিজ্যের সুযোগ চাই। এনইআইআর এর মাধ্যমে সকল ব্যবসায়ীকে সমানভাবে ব্যবসা করার সুযোগ দিতে হবে। আমি সরকারকে ট্যাক্স দিয়ে মোবাইল ব্যবসা করতে চাই। ছোট বড় সকল মোবাইল ফোন ব্যবসায়ীদের শুল্ক পরিশোধ করে পণ্য আমদানির জন্য আমাদের লাইসেন্স গ্রহণ ও বিটিআরসি ভেন্ডর এনলিস্টমেন্ট সম্পন্ন করার সুযোগ দিতে হবে। বৈধ আমদানি নিশ্চিত করতে এনওসি প্রক্রিয়া সরল করতে হবে। রেজিস্ট্রেশন ও ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে হবে। প্রবাসী ও বিদেশ ফেরত বাংলাদেশিদের ব্যবহৃত বা নতুন ফোন কেনাবেচা বৈধ ও সহজ করতে হবে।